মুরগিটা আজকে আমাদের বাড়িতে ৩ দিন। তো আনার দিন আর ডিম দেয়নি, পরের দিন মানে কালকে একটা ডিম দিয়েছে। আবার দেখো আজকে দেখি সকালে বার করেই এখানে আমি কলপারে এসেছি ব্রাশ করতে, দেখি মুরগিটা একটা ডিম পেড়েছে, দেখতেই পাচ্ছ। আমি ভাবলাম তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আসি। এতটা সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাতে পারতাম না, কারণ মুরগিটা যেহেতু পায়ে বুঝতেই পারছো ওই যে বাঁধা আছে, কারণ কিছুদিন না থাকলে পোষ মারবে না, নাহলে এদিক ওদিক চলে যাবে উড়ে, ওই জন্য। তো দেখো এই যেখানে দেখি এই কলপারের এই জায়গাটা এসে মানে গরুর এই যে ঘাস টাস দেওয়া হয় তো গোয়াল ঘরের পাশে, ওই ধান টান পড়ে তো ওগুলোই খুঁটে খুঁটে খায়। আর তো ওখানে ডিমটা দিয়েছে, তো ডিমটা নিয়ে ঘরে রেখে আমরা আর কি ব্রাশ ট্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে চলে এসেছি বাজারে। আর সুমন এসেছিলো কাল রাতে, তো সুমনকে বললাম তাহলে চলো দুজনে মিলে বাজার করে নিয়ে আসি। তো আমি, সুমন আর মাম্মাম এসছে, তো চলে আসলাম। তো আমাদের এই বাজারটা এসেছি বাসমাতা, এখান থেকেই আর কি নেবো। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে মনটা তো ভীষণই খারাপ। তো ও আবার এসেছিলো পাপা সোনাকে দেখতে, সুমন। তো যাই হোক, দেখবে কেউ থাকলে না ভালো লাগে, সবার মধ্যে আছি বলে একটু যাই হোক ইয়ে হচ্ছে, কয়েকদিন গেলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আমার থেকেও কষ্টটা ওর আরও দ্বিগুণ হচ্ছে, কারণ একসাথে এতদিন ছিলাম, মাম্মাম ছিল বুঝতেই পারছো। তারপর যাওয়ার সময় মেয়ে এত কান্না করছে, ভিডিও কলে দেখা। যাই হোক, ও এখন পুরো একা, আমরা তো তাও পরিবারের সঙ্গে আছি। এই হচ্ছে ফৌজিদের লাইফ, জানো তো। যখন স্বামীর পাশে থাকি তখন পরিবারকে ছাড়ি, আর যখন পরিবারের সাথে থাকি তখন স্বামীকে ছাড়তে হয়। এটাই আমাদের জীবন। তো এখানে এসে দেখো মাম্মামের জন্য এখানে সুমন নিচে ম্যাঙ্গো। তো এই যে যখন আর কি মানে এইটা তো কিছু মানে কি বলবো, সবে মানে কার্বাইড দিয়ে পাকছে, এখনও তো গাছ পাকা তখন হয়েছিল না যখন নেওয়া। আর এখানে দেখো আঙুরগুলো এত সুন্দর লাগছে, এত ফ্রেশ। তো একটা থোকা আঙুর নিলাম। আর মাম্মাম যেহেতু আঙুর খুব পছন্দ করে, তো সুমনে আঙুর আর আছে মাম্মামের জন্য আম, এগুলো নিল। তো নেওয়ার পরে এবারটা আমরা চলে আসলাম মাছের এই ভেতরটায়। তো এখান থেকে মাছ সব দেখলাম, মানে দুটো লাইন, এই পাশ থেকে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক থেকে, মানে কার কাছে কীরকম মাছ আছে, কার কাছে একটু ভালো। তো এরকম দেখে দেখে আমরা বিশেষ করে এই মানে কাকুটার কাছ থেকে নিই। এনার কাছে সব সময় মানে ভালো কোয়ালিটি মাছটাই থাকে আর কি, একটু দামটা বেশি নয় কিন্তু তবু ভালো পাওয়া যায়। তো এখান থেকে দেখলে একটা বড় মাছ কাটলো, তো ওটারই আর কি ওই লেজার ওই পাশটা পুরোটাই নিয়ে নিলাম, 1 কিলোরও বেশি হবে। আর মাছটায় ডিম ছিল প্রচুর, আর খুব সুন্দর তেল ছিল। তো ওখান থেকে মাছ টাছ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর মাম্মামকে সুমন দেখো হচ্ছে টাকলা করে দিয়েছে, মানে ভীষণ, মানে চুলগুলো বড় বড় ছিল, তোর বাপি মানে যাওয়ার কিছুদিন আগেও ছোটো ছোটো করে কেটে দিয়েছিল। চুলটা যেহেতু বাড়ে, তারপরও মাঝে একদিন কাটা হয়েছে, দিয়ে এখন গরমে না মাথা পুরো ঘেমে ঠান্ডা লাগছে। তো ওই জন্য একবারে মানে ওকে মানে আর কি সুমন মানে টাকলু করে দিয়েছে। আমার মা খুব জোর করছিলো, আমি তো একদমই পছন্দ করছিলাম না। তোমাদের দাদাভাইও পছন্দ করে মামামের চুল থাকবে, আর বাচ্চা মানুষ তো চুল ছিল, আর মামামের মানে ভীষণ বড় বড় এইটুকু মানুষের চুল ছিল, মানে বেনি করে রাখতাম, চুল বেঁধে রাখতাম, খুব সুন্দর লাগতো। বাচ্চাদের দেখবে চুল রাখলে ভালো, কিন্তু এটাও মানতে হবে যে ওর অন্নপ্রাশনের পর থেকে একবারই টাক, সেই হওয়ার পর থেকে অন্নপ্রাশনের মতো টাক হয় না। যখন ও 2 বছর হয় মানে 18-19 মাসে, তখন একবার টাক করানো হয়। আর এই তো বাচ্চাদের ঘন ঘন টাক না করলে চুলটা খুব হালকা হবে। তো যাই হোক, আমরা এখান থেকে ডালপুরি নিলাম, আর এই ডালপুরিটা ভীষণ টেস্ট করে, এই করে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখো এই যে মাছ, চিংড়ি মাছগুলো আজকে খুব সুন্দর, একদম টাটকা ফ্রেশ আর বড় বড়ও আছে, মনে হচ্ছে কেবল যেন ধরে দিল। আর এখান থেকে দেখো মাছের তেল ছিল ওই গোটা বড় মাছটায়, কত সুন্দর একদম সাদা, আর অনেকটা চর্বিযুক্ত তেল। আর এই যে মাছ, তো মাছ টাছ নিয়ে মাছ টাছগুলো মাকে দিয়ে আমরা এখন এই যে যেটা নিয়ে এসেছি ডালপুরি, তো এটাই এখন সকালের আমাদের ব্রেকফাস্ট। তো মাকে দিয়ে আসলাম। আর এখানে মামামকেও মানে আমরা যেমন সুমনকে আর কি বাটিতে টাটিতে দিই, ওকেও বাচ্চা মানুষ তো ও চাই ওর মতো ওরকম খাবার সাজিয়ে গুছিয়ে থালে করে, মানে বাটিতে করে, আর বলতে পারো মেন জামাই আদর ওকেও করতে হবে। তো ওকেও দিয়ে দিয়েছি বাটিতে, ও আর ও মেশো দিকে খাচ্ছে, আর আমি বোন এদিকে আছে বাটিতে নিয়ে নিয়েছি, সাথে একটু স্যালাড দিয়ে ডালপুরিটা খেয়ে নিলাম, সেই লাগলো। তো খাওয়া দাওয়া করে উঠে এদিকে আমাদের পাপা সোনা ঘুমোচ্ছিল, তো ওকে আর কেউ কোলেই নেয়নি, তাই আমি একটু কোলে নিয়ে একটু আদর করে নিলাম পাপা সোনাকে। আমি তো ভীষণ চটকা, জানো না এখনও ওর চটকানোর মতো হয়নি, কিন্তু কি বলো তো, মানে বাচ্চা মানুষই হচ্ছে আদরের জিনিস, মানে একটু ঘাটাবাটা করার জিনিস। তো কোলে নিলেই না ওই ব্যাপারটা চলে আসে। তো চলো, এবার ওখান থেকে মা রান্না করছিল, আমরা বাজার থেকে এসে মা ভাত করেছে, আর মাছের তেল মাছ ভেজে দিয়ে বাবাকে ভাতটা দিল, যেহেতু আমাদের মাঠে ধান কাটা হচ্ছে, তো বললো কি একটু ভাতটা দিয়ে আসতে। এবার সুমন তার অতটা চেনে না কোন দিকে, তো বললো কি তাহলে হচ্ছে দিদির সাথে মানে আমার সাথে আসতে বললো। তো আমি বললাম তাহলে চলো একবার বাবাকে ভাতটা দিয়েই আসি। আর মামামকে বললাম তুমি এসো না, এত রোদ, মানে কাকফাটা রোদ, তার মধ্যে এরকম টাকলু করেছে, বুঝতে পারছো। এসে এখন বুঝতে পারছি, এখন বলছে বাড়ি যাব, মানে কি কষ্ট হচ্ছে। তাহলে ভাবো আমরা একটু জাস্ট এখান থেকে হেঁটে রোদের মধ্যে যাচ্ছি, তাই আমরা এখানে দাঁড়াতে পারছি না, জীবনটা কতটা কষ্ট হচ্ছে। আর যারা এই যে চাষিরা এই রোদে জলে পুড়ে এই যে মানে কি বলবো, আমাদের যে মুখে খাবার তোলার যে যোগানটা করে, এই যে ধান কাটছে এই রোদে, ভাবো তো তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে, কতটা কষ্ট ঝড় জল মাথায় নিয়ে তারা এই করে, কিন্তু তারা কিন্তু পারিশ্রমিকের সেই মূল্যটা সত্যিই পায় না।
আজকে আর কি আমাদের এই পৃথিবীতে যে যত বড় মানুষই হোক না কিন্তু সবার উপরে কিন্তু চাষি। তো যাই হোক চাষির মানে যদি না এরকম ফসল ফলাতো, সবজি ফলাতো, আমরা যে যত বড়ই হই না কেন, যত টাকা দিয়ে থাকুক না কেন, টাকার বিনিময়ে কিনে খেলেও কিন্তু খেতামটা কোথা থেকে? আর যদি চাষিরা এত কষ্ট করে এই সোনার ফসল না ফলাতো, এই সবজি না ফলাতো, আমরা কিনতামটা কোথার থেকে বলো তো? আর চাষিরা এরকম করে তাদের মানে ঝড় জল মাথায় নিয়ে এত কষ্ট করে এরকম সোনার ফসল ফলাচ্ছে বলেই কিন্তু আমরা ঘরে বসে দুমুঠো খেয়ে পরে বেঁচে আছি। তো যাই হোক দেখো কিন্তু তারা তাদের কষ্ট অনুযায়ী সেই পারিশ্রমিকটা পায় না। তবু এদিকে দেখো আমাদের ধান কাটা প্রায় শেষের দিকে, তো আর 2-3 পাই আছে। তো এদিকে ঠান্ডা জল টল নিয়েছিলাম, তো জল টল খেয়ে বাবা বললো একবার ধানটা কেটে নিই তারপরে খাবো। তো তারপরে আবার ধরো ধানগুলো আটি বাঁধবে, তো তারপরে অনেক কাজ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ ধান কাটা হচ্ছে খোলা মাঠের মধ্যে, দেখো খাকা রোদের মধ্যে ধান ঝাড়ছে, ধান ওড়াবে এখান থেকে সব। যদিও পুরো মানে রোদ গরম মাথায় ঝড় বৃষ্টি নিয়ে, কিন্তু মাঠ তো একটু খোলা ঠান্ডা হাওয়াটা কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু প্রচণ্ড গরম। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দিকে রান্না হয়ে গেছে মায়ের। ওলের ডাঁটা করেছে, কাঁঠালে আটিতে ভেজেছে, উচ্ছে ভেজেছে, আর এদিকে এই যে মাছের তেলটা, আর বাবার জন্য যে আলু পেঁয়াজ ভেজে দিয়েছিল ওটা একটু বাটিতে আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এখানে যে আলু দিয়ে পটল চিংড়ি হয়েছে, এটা তো সেই লাগে আমাদের সবার পছন্দের। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই 12টার জল চলে এসছে। আর এই যে যেটা আর কি বলতে পারো দুয়ারে কল, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে কল, মানে মাসে যদি 30 দিনের মধ্যে যদি আর কি 10 দিন জল আসে তো 20 দিন বন্ধ থাকে। কিন্তু এখন দেখছি আবার আমি থাকতে প্রথম যখন আর কি ছিল তখন তো জল দিতই না, কত মানে 6-7 মাস পর জল আসলো। আর যখন আসতো একদম আস্তে আস্তে পড়তো। তবে এখন একটু জোরে হয়, মানে জলটা ছাড়ে। যাই হোক মানে সব দিকে কাজ হচ্ছিলো, এখন হয়তো সব কাজগুলো কমপ্লিট হয়েছে, এখন জল দেয়। কিন্তু আবার মাঝে মাঝে কী হয় জানি না, বন্ধ হয়ে যায়। এই জলটা হয়ে অনেকটাই সুবিধা, কি বলো তো, মানে আমাদের যে মোটরটা অনেকটাই সেফটি হয়। কারণ হচ্ছে এইটাই থেকে পাইপ দিয়ে একদম দেখতে পাচ্ছ বাথরুমের দেওয়ালের এখানে যেহেতু নেওয়া, এই জলটা হচ্ছে রান্নার জন্য ভরে রাখলাম, এটা নিয়ে ফিল্টারে দিয়ে দেবো, আরও সুন্দর জলটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে মানে 2-1টা বোতল ভরে রাখলাম, কারণ হচ্ছে ওই রান্নার কাছে না অনেক সময় লাগে। আর আমার মা আবার কেনা জলটা খেতে পারে না, মা আবার টাইম কলের জলটাই খায়, আর আমরা তো সবাই কেনা জলটা খাই। যাই হোক 1 বালতি ভরলাম, আর একটা বালতি পেতে দিলাম, দিয়ে এই দুটো ফিল্টারে ঢেলে তারপর ওই গাবলা বালতিটায় ভরে রাখবো, স্নানের কাঁচাকোচর জল হয়ে যাবে। তো জল টল ভরে আমি এদিকে চলে আসলাম হচ্ছে দাদাদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি। তো এই দাদাদের যে লেবু গাছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পাতিলেবু হয়েছে। আর এই গরমে বুঝতে পারছো লেবুটা খাওয়া তো ভীষণই জরুরি, গরম না 12 মাসই লেবুটা খাওয়া ভালো। স্কিনের জন্য বলো, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ। প্রতিদিন যদি একটা করে লেবু খাওয়া যায় না, তাহলে কিন্তু কিডনির প্রবলেম, স্টোনের প্রবলেম একদম থাকে না। যাই হোক লেবু নিলাম, দুটো পেরে দিল, দিয়ে এইদিকে ফ্রিজে হচ্ছে তোমার শরবত ভিজিয়ে রেখেছিলাম, মানে চিনি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হবে। যেহেতু বাবা মাঠ থেকে আসবে, বুঝতেই পারছো দেখলে তো কত রোদ গরমে আছে, তাহলে শরবতটা করে দেবো। তো বাবা এসছে, এখন ফ্রিজ থেকে এটা বার করে যে লেবুটা আনলাম, এর মধ্যে একটা লেবু ছিল ওটাও কেটে দিয়েছি, কারণ ওটা একটু রস কম ছিল বলে ভিজলে একটু হবে। তো শরবতটা করে দিয়ে বাবাকে, আর এইদিকে মা হচ্ছে কাচাকুচো করছে, পাপা সোনার কাঁথা কাপড় দিয়ে, আমাদের জামা কাপড় দিয়ে নাইটি রেডি। তো মা কেচে কেচে দিচ্ছে, আর আমি এদিকে গামলা করে নিয়েছে ডেটল জলে এবার, যেহেতু মানে পাপা সোনারগুলো তো চেপা যাবে না, আমার নাইটি রাইটিগুলো এদিকে দিয়েছি। তো পাপা সোনার কাঁথা টাথাগুলো পুরো জল সমেত এরকম দিতে হয়, কারণ বলে বাচ্চাদের ওইগুলো নাকি চেপতে নেই, তাহলে ওরা ওইরকম সে মোচড় দেয় নাকি। তো যাই হোক দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে এখন দেখো বিকেলবেলায় মা এখানে হচ্ছে গরুর ঘাস দিচ্ছে, মানে বাছুরের ঘাস কেটে দিচ্ছে, আর এদিকে পিসি এসছে গল্প করছে। আর এদিকে আমার বোনের এখন বায়না উঠেছে চুল কাটবে। বুঝতে পারছো বিয়ের পর থেকে 1 বছর চুল কাটতে পারিনি, তারপরে আবার পাপা সোনা পেটে ছিল তখন কাটতে পারিনি। তো আর এমনি ওর চুল ভীষণ বড় হয়। আমাদের কি বলতো, আমাদের মা 2 বোন, মানে আমার দিদুন, আমাদের সবারই বাড়িতে যাই হোক চুল কম বেশি সবারই বড় সড়ো আর কি, আরও অনেক গ্রোথ। আমি তো চুল কেটে কেটে ফেলি, সেটা আমার দোষ, এটা নয়। আমার বোনের দেখতে পাচ্ছ কতটা লম্বা চুল, আর কেটে আমি এইটুকু করেছি। পেছন থেকে মা একদম বকা শুরু করেছে, বোন আমাকে কিছু বলছে, দিদি কেটে ছোটো করে দে, অনেকটা ছোটো করে দে তোর মতো। কিন্তু এত বড় বড় চুল না সত্যি মায়া করে কাটতে। তো আমি ওকে তাও একটা লেন্থ বুঝে কেটে দিলাম, কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে। আর বোনের চুলগুলো দেখো কতটা লম্বা ছিল, আর কতটা কেটে ছোটো করেছে। আর চুলগুলো দেখো সত্যি এতটা সুন্দর, এতটা সুন্দর। দেখো স্ট্রেট বলবো ওইদিকে থাক, মানে অরিজিনাল নেচার চুলটা, নেচার মানে এত সুন্দর, মানে স্ট্রেটও পারবে না এর সাথে। দেখো আর চুলে যেহেতু গ্রোথও আছে অনেক, আর আমার তো চুল মানে এখানে ওখানে জল হওয়াতে মানে প্রচুর উঠে গেছে। বিয়ের আগে ওর থেকেও আমার অনেক চুল ছিল। যাই হোক তো দেখো এখন চুলগুলো কত সুন্দর, পুরো শার্ট একদম সিল্কিও। তো যাই হোক এইদিকে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলা একটুটা চা বিস্কুট খেয়ে এইদিকে মামামকে নিয়ে বসে গেছি পড়াতে। এখন যদি ওকে পড়াতে না বসে, ও চলে যাবে এইখানে ওখানে ওর মানে বড় দিদি বাড়ি, ছোট দিদি বাড়ি। তবে ছোট দিদি বাড়ি গেলে পড়াশোনাটা করে, কারণ আমার কাকিও পড়াতে বসে, বোনও পড়াতে বসে। তাই আমি বললাম তুই এখন একটু পড়ে নে তারপরে যাবি। তো এখন ওকে একটু মানে হাতের কাজ দিয়েছে, ওগুলোই করছে। আর এদিকে যে পাপা সোনার জামা কাপড় যা সব শুকিয়ে গেছিলো ওগুলো তুলে নিয়ে এসে দিয়েছে বোন, আমি একটু বসে বসে আর কি ভাঁজ করে নিলাম।
তো ভাজ টাজ করে রেডি হয়ে দেখো দাদা আসলো, আমি একটু রাত করে বেরিয়ে গেলাম, কারণ মামামে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই যেটা বলছিলাম, ওই চুল ছিল মাথায়, ওই চুলে চুলে এত ঠান্ডা লেগে গেছে। আর ওই যে ফ্রিজের জল টল খুলে খুলে খেয়ে নেয়, বরফ খাচ্ছে, এ খাচ্ছে, প্রচণ্ড ওষুধ চলছিল তবু ঠিক হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম কি একবার দেখিয়ে নিয়ে আসি, যে ডক্টর দেখানো হয়। তো এর আগের দিনও দেখিয়ে নিয়ে গেছে মা, তারপরেও আমি একদিন নিয়ে গেছি। তো তখনই আর কি এই মানে কি বলবো, এটাকে গ্যাস বলে, ওটা দিতে বলছিল। কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে ছোট থেকে হওয়া পর্যন্ত এই পর্যন্ত ওকে কোনো দিন, মানে দেখো বাচ্চারা হয়ে পেটের থেকে পড়েই যে গ্যাস দেবো, এটা ঠাকুরের আশীর্বাদে কোনো দিন দিতে হয়নি। কিন্তু ওই দিতে বলছিল, কারণ ভিতরে না ওর অনেক দিন থেকে ঠান্ডাটা জমে জমে হয়ে গেছে, বললো গ্যাসের মাধ্যমে বার করবো। কিন্তু যেহেতু দিইনি, তো আমরা দিতে চাইছিলাম না, তো উনি বললো কোনো এনে দেওয়া ভালো। তো সবাই বলাতে উনি অনেক বোঝানোর পরে আমি দিলাম, যে চলো ভালোর জন্য যদি হয়। বললো গ্যাস দিলে এত ওষুধপত্র তুমি খাই যাচ্ছ, ওটা মানে বার হচ্ছে না, আর গ্যাস দিলে না ও তো বমির সাহায্যে বা পটির মাধ্যমে বেরিয়ে যাবে। তো দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে যা ওষুধপত্র দিল দিয়ে এবারটা মাম্মাম বলছে মামুনি একটু হচ্ছে চলো আমাকে একটু ওই পার্কে নিয়ে চলো, একটু দোল খাবো। তো নিয়ে আসলাম, এই মাঠটার থেকে একটু ঘুরে ফিরেই যাই। আর এই যে এখানে যে দোলনাটা আছে, এখানে প্রথমে ওর চড়তে একটু ভয় পেতো। একদিন ও নিজে নিজে চড়তে গিয়ে কী করে পড়ে গেছিলো জানি না, তারপর থেকে ও একটু ভয় পেতো। যাই হোক এখন ওই চড়তে চড়তে আবার ভয়টা কেটে গেছে, এখন আবার এখানে রোজ আসতে চায়। তো এই যে দেখতে পাচ্ছ সব লোকজন বসে রয়েছে, এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাবো। তো এখান থেকে একটু ফুচকা খেয়ে নিই, কারণ এই দাদার ফুচকাটা না খেয়ে এখান থেকে যাওয়াই যায় না, এত টেস্টি করে তো ফুচকাটা মাখছে। বলে একটু ঝালঝাল করে মাখো। আর মামাম যেহেতু ফুচকা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আর কি ভয় পাচ্ছিলাম যে হয়তো আমি খেলে ও খেতে চাইবে, কিন্তু না, নিজের থেকে খেতে চাইছে না। আমি বললাম তাহলে তোমাকে একটা শুকনো ফুচকা দিই। বলো মামুনি ডক্টর আঙ্কেলে আমাকে ফুচকা আইসক্রিম খেতে বারণ করেছে, তুমি তাও বলছো, তো চলো ও খাবে না, ওকে একটা ডেরি মিল্ক কিনে দিচ্ছি, ওটাতেই খুশি। আর বাচ্চাদের না খাওয়াটাই ভালো। তো যাই হোক ও না খুব বোঝে, মানে ওকে একটা কোনো কিছু মানে কোনো বায়নাও করে না। যাই হোক আমি পছন্দ করে বলে দিই, তো খেতে চাইলো না নিজে থেকে, আর না খাওয়াটাই ভালো, কারণ গ্যাস টেস দেওয়া হয়েছে। তো তো চকলেটটা খাক আর আমি ফুচকাটা খেয়ে চলো আজকের মতো বাড়ি যাই। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।